মুক্তিযুদ্ধ ফিরছে এবং রাজাকাররা আতঙ্কিত বাংলাদেশে। সংগ্রামী বন্ধুগণ, রাজাকার, আলবদর, আল শামস, বাংলাদেশে এই নামগুলো একটা ভয়ঙ্কর গালি হিসেবে ব্যবহৃত হতো বা হচ্ছে। কোনো সুস্থ মানুষ এই গালি নিতে পারে না। আপনি যদি রাজাকার না এমন ব্যক্তিকে রাজাকার বলেন বা আলবদর বলেন, আল শামস বলছেন, এই বিগত এত বছর তাদের গায়ে আগুন লেগে যেত। আপনি তাদেরকে নিকৃষ্ট গালিগালাজ করেন না। বন্য যত ধরনের জীব জানোয়ার আছে, পশু পাখি আছে, তাদের বাচ্চা বলেন, গালাগালি দেন, এটা মেনে নিতে পারবে, মেনে নেওয়া যাইতো বাংলাদেশের যে সমাজ ব্যবস্থায়। কিন্তু রাজাকারের বাচ্চা বা আলবদরের বাচ্চা বা রাজাকার, এই কথাগুলো বলে কাউকে গালি দিলে সে মেনে নিতে পারে নাই। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থায় এই রাজাকার, আলবদর, আল শামস, এই গল্পগুলো, এই শব্দগুলো অর্থ এমনভাবেই বাংলাদেশে প্রচারিত হয়েছে, আর এমনভাবে বাংলাদেশের মানুষ এগুলো জানে যে এই শব্দগুলো আপনি রাজাকার বললেই তাদের চোখের সামনে একটা দৃশ্য ভাসে ওঠে যে এরা আমাদের মা বোনদের ধরে নিয়ে যায় ধর্ষণ করতেছে, এরা আমাদের মা বোনদের ধরে নিয়ে যায় পাকিস্তানিদের হাতে মনোরঞ্জনের জন্যে দিয়ে আসতেছে, এরা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করতেছে, যারা স্বাধীন বাংলাদেশ চেয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। এই ধরনের বিভৎস সিনগুলা চোখের সামনে চলে আসে। অর্থাৎ এক কথায় আমাদের দেশে রাজাকার, আলবদর, আল শামস বা জামাত, শিবির, তখন কিন্তু শিবির এই নামে ছিল না, সংঘ নামে ছিল, যাই হোক, জামাত, এই নামগুলো শোনার সাথে সাথেই ওই সব কথা ৭১-এর এগুলা দৃশ্যপটে চলে আসে। তো এইটা এই এত বছর এমন একটা গালিতে রূপান্তরিত হয়েছে যে এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। আচ্ছা, এখন আসেন, কেন বললাম কথাগুলো, এবার আসেন। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। 15 মাস আগে যখন এই স্লোগানটা দেশে আসলো যে তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, আমরা হতভম্ব হয়ে গেলাম যে হাই হাই, এতদিন যাদেরকে রাজাকার বললে খুনাখুনি হয়ে গেছে, বা আমাকে কেউ যদি বলে আমিও একজনকে খুন করতে উদ্যত হয়েছি, এখন বলতেছে তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। ব্যাপারটা কি? স্তম্ভিত হয়ে গেলাম। যাক, শেখ হাসিনার পতনের পরে দেখা গেল যে একছত্রভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সমস্ত স্মারক আছে, স্থাপনা আছে, বা শেখ মুজিবুর রহমান যিনি মুক্তিযুদ্ধের স্থপতি বা জাতির জনক, তার মুরাল, মোটের উপর কথা একটা মুক্তিযোদ্ধার কবরের নাম ফলক পর্যন্ত, এমনকি মুক্তিযোদ্ধার কবর পর্যন্ত নিশ্চিহ্ন করে দেওয়ার একটা মিশন এদেশে শুরু হলো। আমরা হতবাক হয়ে জাতির সাথে জাতীয় হতবাক যে আচ্ছা ব্যাপারটা কি হলো। আমরা বোঝার চেষ্টা করতেছি সবাই জাতি, যে একটা সফল গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে
শেখ হাসিনার পতন হইল, খুব ভালো কথা, কিন্তু সারা দেশে একযোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সব ভেঙে ফেলা হইতেছে কেন? বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙা হইতেছে কেন? মুক্তিযুদ্ধ নাম যেখানে পাইতেছে সেখানে ভাঙে ফেলতেছে কেন? অর্থাৎ পুরো জাতি হতভম্ব হয়ে দেখল, আর একটা শ্রেণী বলা শুরু করলো যে 1971 সালে শেখ মুজিবুর রহমান ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙিয়ে 2 টুকরো করে দিয়েছে, বাংলাদেশ করে দিয়েছিল, আমরা এখন আবার দ্বিতীয় স্বাধীনতা লাভ করছি। অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধটা ভুল ছিল। পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভাই ভাই ছিল। এখন 24-এর অভ্যুত্থানের পরে আমরা কথাটা এইরকমই দাঁড়াই, আমরা 2 ভাইয়ে এক হয়ে যাব। আর মুক্তিযুদ্ধ নামক আকাশে, বাংলার আকাশে বাতাসে পথে প্রান্তরে মুক্তিযুদ্ধ নামক যা কিছু আছে এগুলো সব আমরা ধ্বংস করে দেব। তো ওই সময়টি বুঝে উঠতে পারি নাই আমরা যে এদের সংখ্যাটা কত, এরা কারা। কারণ বাধা দেওয়ার কেউ নাই, তারা দেদারসেই এই কাজগুলো অনায়াসে সারা দেশে করতেছে। এবং আজ মাহফিলে মাইকে তারা ঘোষণা দেওয়া শুরু করলো যে 54 বছর রাজাকার গালি দিয়েছ, কিন্তু এখন রাজাকার মানেই রাজা বাদশাহ, আমাদেরকে রাজাকার বললে আমরা গর্বিত হচ্ছি। দেখা গেল যে এই কথাগুলো বলতেছে সেই জামাতের ওয়াজি বক্তারা এবং জামাতের সবাই, শিবিরের সবাই, জামাতের সকলে, শিবিরের সকলেই এই কথাগুলোই বলতেছে যে 1971 সালে ভুল ছিল, আর এখন আমরা পাকিস্তানের সাথে ভাই ভাই, ভারতে গাজিয়াতুল হিন্দ করব। যাই হোক, কিন্তু পরিশেষে এখন আমরা যা দেখতেছি হঠাৎ করে যে তাহলে কি হলো, এখন আমরা দেখতে পাইতেছি যে এই কাজগুলো কারা করতেছে। এতদিন কিন্তু বুঝতে পারি নাই যে এক আওয়ামী লীগ ছাড়া কি টোটাল বাংলাদেশের মানুষই এগুলো করতেছে, এটা চাচ্ছে, এটা সমর্থন করছে। কিন্তু হঠাৎ করে গণেশ উল্টে গেল। গণেশ উল্টে যে কি হইল এখন, ভাই রে ভাই, ওরে ভাই, এখন ভাই ফেসবুকে, ইউটিউবে, সামাজিক মাধ্যমে এবং অফলাইন অনলাইন সবখানে দেখতেছি রাজাকার, আলবদর, আলসাম, এই শব্দগুলোর সাথে আরও শব্দ যোগ হয়েছে, সেটা হলো পাকি বীর্য, পাকি বীর্য, লাল বটর, যেমন যে আলবদরের সাথে যোগ হয়েছে লাল বদর, আর পাকি বীর্য বলা হইতেছে। অর্থাৎ তাহলে আগের যে গালিগুলো ছিল এটার সাথে আরও ভয়ঙ্কর কয়েকটা গালি ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং ব্যাপকভাবে এটা ব্যাপকভাবে প্রচারিত হইতেছে সারা দেশে বিদেশে। কি পাকি বীর্য, পাকি বট, পাকি জারজ, লাল বটর, এই যে শব্দগুলো, কিন্তু এখন দেখতেছি যে এই শব্দগুলোর ভার কেউ নিতে রাজি নেই, কেউ এগুলো নিতে রাজি নেই।
এখন বর্তমান টাইমে আমরা দেখতেছি আল বদর, আল শামস, রাজাকার, এর সাথে যেগুলো যোগ হয়েছে পাকি বীর্য, পাকি জারজ, লাল বটর, এই আরও যে শব্দগুলো অ্যাড হইয়া ব্যাপকভাবে ঘূর্ণিচক্রের মতো ঘুরতে আছে, এই গালি বহন করতে চাইতেছে না কেউ, এটা দায় নিতে চাইতেছে না কেউ। এনসিপি যারা সামনের সারিতে থেকে, এটা স্বীকার করতেই হবে, তারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে গণ অভ্যুত্থানের, তারা বলতেছে না আমরা পাকি জারজ না, এটা আমরা 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 এমনকি তাদের দলে এখন আন্ডারগ্রাউন্ডে কি আছে এটা বাদ দেন, ওপেনে তাদের দলে এখন শিবির, কেউ জামাতের বা শিবিরের কেউ আছে কি না এইটা তারা বিভিন্নভাবে পরীক্ষা করতেছে এবং সেগুলোরে বাদ দিতেছে, ছাকরা দিয়ে ছাকতেছে। চিন্তা করে দেখেন যে কীভাবে ঘুরে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ, যে এখন যারা খোদ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিছে তাদের দলে কোনো জামাত শিবির আছে কিনা তারা খুঁজা বাইর করে এটা সরাই দিতেছে। কেন সরাই দিতেছে? বলতেছে না আমরা পাকি জারজ না, আমরা গণ অভ্যুত্থান করছি শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না। যারা রিসেট বাটনে চাপ দিতে চাইছে তাদের সাথে আমরা নাই, আমরা এই গালির ভার আমরা বহন করতে পারবো না। এমনকি তারা ওই শুধু এনসিপি না, ওই যে আবু বকর মজুমদার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে, সাবেক শিবিরের যারা নেতা ছিল, আপ বাংলাদেশ খুলছে, তারাও জোটে যেতে চাইছিল এনসিপির জোটে, গতকালকে তাদেরকেও না করে দিছে। এমনকি এনসিপি ঘোষণা দিছে জামাত শিবিরের সাথে তারা কোনো জোটে যাবে না। আচ্ছা কেন যাবে না ভাই, কেন যাবে না শোনেন। তারা বলতেছে যে আমরা এই দায়, এই গালি আমরা বহন করতে পারবো না। এত খারাপ কথা। আল বদর, আল শামস, রাজাকার, জামাত, শিবির, এবার শেষে আসছে পাকি বীর্য। পাকি বীর্য, এই যে পাকি বীর্য বলতেছে, এটা কেন বলতেছে, কোন উদ্দেশ্য বলতেছে, এটাও একটু ভাঙিয়ে দিই। এটা বলা হচ্ছে এই কারণে, কাউকে পাকি বীর্য বলা মানেই হলো যে তোমার মায়ের সাথে, তোমার মা হয়তো পাকিস্তানের ক্যাম্পে হয় পাকিস্তানিদের দ্বারা ধর্ষিত হয়েছিল, আর না হয় মনোরঞ্জনের জন্য গেছিল, সেইখানে তোমার জন্ম। এই কথাগুলা ভাই কেউ নিতে পারতেছে না। এখন অসহায় হয়ে পড়তেছে দিন দিন, আবার সেই জামাত, আবার সেই শিবির। বামপন্থীদের দলে নিতেছে, জোট করতেছে, বামপন্থীদেরকে দলেও নিতেছে, জোট করতেছে, এবং এনসিপি ঘোষণা দিয়েছে তারা মধ্যপন্থী দল, তারা রাজাকারের দল তারা না, ইসলামপন্থী দল তারা না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই ঘোষণা দিছে। আর এখন ওই সময় তো বোঝা যাইতেছিল না যে সারা দেশে এই যে ভাঙচুর করতেছে, মুক্তিযুদ্ধের স্মৃতি উল্টে ফেলতেছে এরা কারা, বোঝা যেতে। এখন ক্লিয়ার কাট বোঝা যেতেছে। এখন এই গালির ভার না কোনো ইসলামিক দলও নিতে চাচ্ছে না। তারা বলছে আমরা ইসলামিক খেলাফত চাই, এর জন্য আমরা লড়াই করতেছি, লড়াই করব, কিন্তু ৭১-এ তো আমরা রাজাকার ছিলাম না, তাহলে আমরা এই গালির ভার নিব কেন? মুক্তিযুদ্ধ ফিরছে, দোদণ্ড প্রতাপের সাথে মুক্তিযুদ্ধ ফিরছে। জামায়াত যে মারাত্মক ভুল করছে এটার খেসারত তারা আবারও দিবে সামনে। এবার জামাত শিবির বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবাই সাইড হয়ে যাচ্ছে যে না,
আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নেই, রিসেট বাটন আমরা চাপব না। আর আমরা রাজাকার, আলবদর, আল শামস এটার সাথে আল বটর, পাকি জারজ, পাকি বীর্য, লাল বটর এগুলো যোগ হয়ে যে ধেয়ে আসছে, আমরা এটার দায়িত্ব নিব না, আমরা এটা বহন করব না। তাহলে এখন দেখা যেতেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ভাঙচুর সহ যা কিছু করছিল জামাত, এটা সাথে সবাই জড়িত ছিল না। মুক্তিযুদ্ধ থাকবে, নতুন প্রজন্ম আবার ঘুরে দাঁড়িয়েছে যেভাবে ব্যাপকভাবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভিডিওটা বড় হয়ে গেল, পূর্ণাঙ্গ করতে পারলাম, আমি নেক্সট ভিডিওতে বাকিটুকু দেব। ধন্যবাদ।